আমার সঙ্গে যিনি বসে আছেন তার ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই, কারণ তিনি হচ্ছেন শান্তি মল্লিক, নামটুকুই যথেষ্ট। ভারতের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা ফুটবলার। কিন্তু শুধু একটা ইন্ট্রোডাকশনে একজন শান্তি মল্লিককে বোঝানো সম্ভব না। তার একটা বড় জীবন আছে, একটা বড় খেলার জীবন আছে, একটা বড় লড়াইয়ের জীবন আছে। সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের দ্য কালচারাল ক্যাপিটালের পডকাস্টের অতিথি শ্রীমতী শান্তি মল্লিক। দিদি, আপনাকে স্বাগত। নমস্কার। আমার অনেক দিন ধরে প্রশ্নটা মনের মধ্যে আসতো যে মহিলা ফুটবলার, সবাই বলছে মহিলা ফুটবলার, ঠিক আছে, যতটুকু জানি যে আপনি শুধু ফুটবলার নন, আরো অনেকগুলো খেলার সাথে যুক্ত। সেগুলো একটু বলবেন, মানে কি যুক্ত এবং কিভাবে যুক্ত হলে? অ্যাকচুয়ালি আমি খেলাটা শুরু করেছিলাম দৌড় দিয়ে। অ্যাথলেটিক্স? অ্যাথলেটিক। দৌড় ছাড়া কোনো খেলাধুলাই হতে পারে না। আর যার জন্য আমি খেলার জগতে এসেছি সেটা আমার বাবা মা। আচ্ছা। আর আমি অরিজিনালি কালীঘাট অঞ্চলের মেয়ে। আচ্ছা। বাবা একজন খেলোয়াড় ছিলেন, মা বাবা ফুটবল প্লেয়ার ছিলেন। আচ্ছা। বাবাকে জেসি গুলো নিয়ে আসতে গিয়েছিলেন ইস্ট বেঙ্গল খেলার জন্য। আচ্ছা। বাবা তখন মিলিটারিতে চাকরি করতেন। পরবর্তীকালে তিনি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে চাকরি করেছে। বাবার খেলাটা আমার মানে দেখার সৌভাগ্য হয়নি, আমি তখন অনেক ছোট। আপনি কি এক মেয়ে বা? না না না, আমি 9 জন ভাই বোন, আমি 8 নাম্বার। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটাই করছিলাম বাবা, আপনি বলেই দিলেন আমার প্রশ্নটার আগেই, যে ওই যুগে মানে আজ থেকে অনেকটাই পিছিয়ে যেতে হবে। সেই যুগে একজন মেয়ে সে ভাবছে ফুটবল খেলবো হাফ প্যান্ট পরে, আজকের যুগেও ভাবা সাধারণ বাড়ির লোকরা ভাবতে পারেন। এবং আপনি একদম কালীঘাটের, প্রপার কালীঘাটের, মানে কলকাতা শহরে কালী মন্দিরের সামনে। স্বাভাবিকভাবেই কি হয় যে না ঠিক আছে, মেয়ে একটু পড়াশোনা করলো, যদি পড়াশোনা ভালো হয় তাহলে করলো, না হলে তো মেয়েটার বিয়ে দিয়ে দেবো। সে ফুটবল খেলবে, আপনার এই বেরিয়ে পড়া, মানে আপনি বলছেন অ্যাথলেটিক্স। আমি অ্যাথলেটিক্স দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি হ্যান্ডবল তখন সবচেয়ে বড় হ্যান্ডবলের সঙ্গে তারপরে আমি ফুটবল, ক্রিকেট, হকি, সেবক তাগড়ো। মাঝে আমি একটু একটু হঠাৎ একটু পাহাড়ের দিকে নজর হয়েছিল, গিয়েছিলাম সেই সেই পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলাম। প্রায় তুষার ঝড়ে 3 দিন আটকেছিলাম। আচ্ছা, এটা তো মাওলি পাস। আচ্ছা, তারপর সেখান থেকে তারপরে প্রায় 18 ঘন্টা আমি সেইভাবে বরফে যেভাবে মানুষ জিনিসপত্রের প্রয়োজনীয়তা থাকে সেগুলো ছিল না। সাধারণ জামা প্যান্ট পরে এবং সাধারণ ট্র্যাকস্যুট, রেনকোট, সাধারণ জুতো পরে গিয়েছিলাম। 2-4টে বন্ধু বান্ধব ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল। আর 35টা ছেলে ছিল, আমি একটা মেয়ে ছিলাম। তা কেদার থেকে নেমেছিলাম মাওলি পাস দিয়ে। 18 ঘন্টা রাত্রি 3টের সময় কেদারে নেমেছিলাম। শান্তি মল্লিক এরকম ডান পিঠে কেন? মানে হঠাৎ করে আপনি যা বলছেন, এতগুলো খেলা খেলছেন, পাহাড়ে উঠে যাচ্ছেন, এতগুলো চলে যাচ্ছে, তার মধ্যে আপনার কোনো আলাদা করে আপনি মানে ড্রেস বলছেন, ট্রেকিং এর ড্রেস নাকি, এই ডান পিঠে পড়াটা কেন? এটা কার থেকে এলো? এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দাদারা ছিল, দিদিরা ছিল, বোন ছিল। আর তখনকার পরিবেশে একটা সত্যি কথা বলছে, বাড়ির লোকরাও ঘর থেকে বার করে দিত, যতক্ষণ স্কুল আর যতক্ষণ পড়াশোনা, বাকি সময়টা তোমরা খেলাধুলা করো। এই যে বাবা মায়েদের মধ্যে একটা ছিল যে মনের বিকাশ, মনটাকে আটকে রাখলে কোনোটাই হবে না, ঘরের মধ্যে চটপটে। এবং আমার সবচেয়ে বড় কথা, আমি একদম গঙ্গার পাশেও থাকতাম। আমার বাড়ি কালীঘাটে, কিন্তু আমার গঙ্গা আর আমার বাড়ি মন্দিরের মাঝখানে। দুবেলা গঙ্গার জল উঠতো। সুইমিংটা করতাম গঙ্গাতে। আর তখন তো ছোট ছিলাম, তখন ওই রাস্তার জল উঠতো, সেই জলেই সুইমিং করতাম। বাড়ির ভেতর দিয়ে জানলা দিয়ে জল ওভারফ্লো হয়ে চলে গেছে, এরকম ঘটনা হয়েছে। দিনে ঠিক মতন ঘুমাতাম না, রাতে ঠিক মতন ঘুমাতাম না। আচ্ছা, প্রথমবার মানে কখন মনে হলো যে ফুটবলার হবেন বা খেলোয়াড় হবেন, আর কিছু করবেন না? কত সাল, মানে কোন সময় এটা? কিন্তু বাবা বুঝেছিল ফুটবলার হবো কি খেলোয়াড় হবো। আচ্ছা, বাবা বুঝে, আমার ছোট বোনও খেলোয়াড়। মানে বাড়িতে লড়াই করতে হয়নি যে আমি খেলবো, ওই বাড়ির লোক সাপোর্ট করেছিল উল্টো? বরঞ্চ আমি কতগুলো খাবার থেকে বঞ্চিত হতাম। মা যখন আমাকে খাওয়াতো, আমি কতগুলো খাবার যে লেট হয় সেই খাবারগুলো কোনো সময় খেতাম না, তাহলে খেলতে পারবো না। এই যে মনের মতো ছোটবেলা থেকে তৈরিটা, যেমন মুড়ি খেতাম না। আচ্ছা, মুড়ি খেলে অনেক সময় লাগবে। আচ্ছা, মুড়ি খাওয়া হলো না? না, আরো কিছু বেশ কিছু খাবার দাবার ছিল যেগুলো আমি দেরি হয়ে যাবে যে খাবার দাবার গুলো, সেগুলো আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ খাবারই খেতে ভালোবাসতাম। পেট ভরে মা ঘেটি ধরে খাইয়ে দিত। যে কিন্তু ছোট মেয়ে তো আদরের মেয়ে হয়, মানে এখানে তো আপনি অনেক স্যাক্রিফাইস চলে এলো আপনার খেলোয়াড় হওয়ার জন্য।
সে তো আছে, সে অনেক অনেক গল্প। তো বাবা বললেন যে কি এবার তুই খেলাধুলা কর। হ্যাঁ, বাবা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি খেলার জগতে যাও, তুমি তোমার মধ্যে যা আছে আমি দেখে নিয়েছি, আমি চাই না তুমি আর। ও থ্যাংক ইউ। ছোটবেলাতে বাবা মারাই প্রত্যেক বাড়িতেই জন্মান্তরে তার বাবা মারাই বোঝে, জেনারেশন বাই জেনারেশন, এইটাই স্বাভাবিক। আপনি এটা বিশ্বাসও করেন? আমি এইটাই বিশ্বাস করি, ধর্ম বিশ্বাস করি না। বাবা মাকে বা আমার গুরুজন ব্যক্তি যারা, বা আমার বড় একদিনও বড় হলো তাকেও আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তারাও আমাকে যেটা বলে সেটা আমি গ্রহণ করি। এই যে পাঠটা আমার ছোটবেলা থেকেই ছিল। আর ছোটবেলায় কোনোদিন আমি মধ্যবিত্ত ঘরের মা তো আর ঘর ভর্তি তার জিনিসপত্র রেখে দিতে পারতো না, সবজি বলুন, জিনিসপত্র, তেল, নুন, ঝাল। তা আমার মা, আমার এতগুলো ভাই বোন, কিন্তু আমাকে খুঁজতো, যে কারণ আমি দৌড়ে যাবো, আমি ছুটে আসবো। মানে অন্য ভাই বোনকে হয়তো দোকানে পাঠাতো, আমি দোকানে যেতাম, কোনোদিন আমি হেঁটে যেতাম না। আচ্ছা মানে মানে ধরুন একটা দোকানে আমার ডিস্টেন্স হয়তো 15 মিনিটের জায়গা, সেখানে আমি মোটামুটি 5 মিনিটে চলে আসতে পারতাম। আচ্ছা। আর খাটনি হতো কিন্তু আমার বেশি হতো, কিন্তু মা বলতো দৌড়টা হচ্ছে। এই যে বাবা মায়ের ভালোবাসার বোঝার ক্ষমতাটা, এটা একটা ঈশ্বরের দান। এ দান বাবা মারাই বোঝে, বাবা মারাই দেন, বাবা মারাই তৈরি করেন। তখন তার ফলে কি আমাকে খেলার জগতের মধ্যে ঠেলে দিল, যে তুই ওটাই কর, তোকে আর কোনো কিছু চিন্তা করতে মানে হবে না। প্রথম যাওয়া কি করে আপনার ফুটবলে? তখন তো এত সুযোগ কি ছিল? না, পেপারে দিয়েছিল, আমরা হ্যান্ডবল খেলতাম। আচ্ছা। পাইনিয়ার স্পোর্টিং রবীন্দ্র ক্লাবে, আমার ছোটবেলার ক্লাব। আর এটিসি করতাম। আমার প্রথম এটিসির কোচ ছিল সুজিত সিনহা। আচ্ছা, উনি কিসের কোচ? অ্যাথলেটিক্স কোচ, নাম করা কোচ, ন্যাশনাল কোচ। আচ্ছা। এবং সবচেয়ে আনন্দ লাগতো যে স্টেডিয়ামটার মধ্যে মাঝখানে ইভেন্টস হতো। সেটা কোথায়? রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। যেমন ওখানে ছিল সাইকেল ছিল, অ্যাথলেটিক্স ছিল, পোল বল ছিল, লং জাম্প ছিল, কিড ফুটবল খেলা হতো, আরো অনেক খেলা ছিল। এখন তো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বলা মানে, কথা বলা মানে না বলাই ভালো। আমি তো উল্টো কথাই বলতে যাচ্ছিলাম, যে তখন তো অনেক সুযোগ বেশি ছিল, এখন তো সুযোগ কমে গেল। একদমই তলানিতে চলে গেছে, ছাগনে দিয়ে ছেকেও পাওয়া যাবে, আপনি 6-7টা কোনো খেলাধুলাই পাওয়া যাবে না বাংলার। আমি আমি সব খেলাকেই সম্মান করে বলছি। ক্রিকেট, অনেকে বলে ক্রিকেট খেয়ে নিয়েছে সব খেলাকে, সেটা সত্য হলো, আবার বলবো সত্য না তাও না, অবশ্যই তাই। কিন্তু কর্মগত কোনো তো পাল্টায়নি, তারাই তো বসে রয়েছে। তারা কেন অন্যান্য খেলাধুলা যারা যেটা বেশি বেড়ে গেছে, বেশি পাচ্ছে প্রাধান্য, তো পাওয়া তো আনন্দের ব্যাপার। তাদের গিয়ে বলুক, অ্যাপ্রোচ করুক, যে এই খেলাগুলোর জন্য একটু নজর দেওয়ার জন্য। যে খেলা, যত রকম খেলা আছে বাংলার, ঠিকই, কি ছেলেই হোক আর মেয়েই হোক। তার মানে কেউ প্লেয়ার হোক না হোক, তখন হ্যান্ডবল, সেপাক টাকরো, এই বিভিন্ন খেলাগুলো তো হতো। আমি সেই প্রশ্নটাই করতাম, যে সেপাক টাকরো অনেক পরে এসছে, হ্যান্ডবল যখন প্রথম শুরু করে। আপনার হ্যান্ডবল থেকে ফুটবলে চলে আসা? হ্যাঁ, হ্যান্ডবল যখন প্রথম শুরু করে তখন 11 জনের খেলা ছিল। আজকে হ্যান্ডবল খেলা হয় আজকাল? হ্যাঁ অবশ্যই, এখন 19, 20, 21 দক্ষিণ কলকাতার বিহার অঞ্চলে চৌরাস্তায় কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে। হ্যান্ডবলের সেক্রেটারি আমাকে গত পরশুদিন আমন্ত্রণ জানিয়েছে যাবার জন্য। আমি তো 2-4টে জায়গায় ইনভলভ হয়ে গেছি, অবশ্যই যাবো তোমাদের। আপনি শিকড়টা ভোলেননি এখন সবার সাথে? না না, আমি হ্যান্ডবল খেলেছি বলে কিন্তু আমি, আমার সিদ্ধারাও সোজা আছে, আমি শেকড়টা কোনোদিন ভুলতে পারবো না। তা আমার পুরো ফিটনেস, আমার খেলার গতি, আমার যাওয়া আসা সবটাই হ্যান্ডবলের জন্য। এটা খুব মানে রেয়ার, আমরা জানতাম না আর কি, যে শান্তি মল্লিকের ফুটবল। ওই জন্যই বারবার বলছি যে আমাদের এই পডকাস্টের একটা উদ্দেশ্যই এটা, যে শুধুমাত্র সবাই জানেন ফুটবল। আমি যতদূর জানি 78-এ কলকাতা লিগ হতো, লিগে আমরা চ্যাম্পিয়ন হতাম, আমরা পাইনিয়ার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হতাম। পরে হোয়াইট বর্ডার হয়ে খেলেছি, তারপরে ইন্টারলিগ ক্লাবের হয়ে খেলেছি বহুবার। আমি, আমার 2-4টে প্লেয়ার পাশে ছিল যারা, তারা না থাকলে আমি দাঁড়াতে পারতাম না। এরকম হ্যান্ডবলই হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, সেপাক টাকরো হোক, হকি হোক, এই খেলোয়াড়গুলো মোটামুটি একটা হকি খেলে আমি চাকরি পেয়েছি ইস্টার্ন রেলওয়ে। আপনার চাকরি হকি থেকে? তাহলে আপনি কি এখন রিটায়ার্ড না? এখন না, আমি বিয়ার নিয়ে নিয়েছিলাম। এখন অবশ্যই ইস্টার্ন রেলে চাকরি করতেন? ইস্টার্ন রেলে চাকরি পেয়েছিলাম অ্যাজ এ হকি প্লেয়ার। আচ্ছা, হকিতে কি? আমি অর্জুন আউট পেয়েছি 83-তে, আমার চাকরি 85-এ। তা আমি নিজে তো জানতাম না। আমি অর্জুনটা তো ফুটবলের জন্য, ফুটবলে অর্জুন আউট পেয়েছি। তা 78-এ শ্রীনগরে হ্যান্ডবল খেলতে গিয়েছিলাম। আচ্ছা, তখন 7 সাইড সবে এসছে। এটা কি ন্যাশনাল? ন্যাশনাল। আচ্ছা, এবং চ্যাম্পিয়ন হয়েছিলাম। অনেকে আমাকে জানতো না, চিনতো না, আমি যে এত ফাস্ট প্লেয়ার
যে এত গতি আমার ছিল, আমি একটা ব্রেকে চলে যেতাম, গোলকিপার বল দিত, সেই বলে গোল করে আসতাম। আচ্ছা, আমার পাশে যারা খেলোয়াড় ছিল তারাও প্রত্যেকেই ভালো খেলোয়াড়, তা নাহলে আমি তার পাশে না থাকলে, ওরা আমার পাশে না থাকলে আমি কখনো খেলতে পারতাম না। সব করে খেলাধুলায়। আচ্ছা, তাদেরকে ফুটবলে আর আসেনি হ্যান্ডবল থেকে? হ্যান্ডবল থেকে আমরা তো এই কথা বলার একটা প্রথম বলার প্রয়োজনীয়তা আছে। আমাদের মেয়েদের ফুটবল যখন শুরু হলো হুম, হুম, 95-এ, তখন প্রথম কোচ সুশীল ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ, তিনি ইস্ট বেঙ্গলের প্রথম কোচ একদম। ছিলেন। আর যখন আমরা ফুটবল যখন কালঘাট মাঠে শুরু হলো, নতুন আপনি করেছিলেন কি সেই প্রথম ব্যাচ? প্রথম ম্যাচ। আচ্ছা, ক্রিকেটটাও কিন্তু নতুখোলের হাত ধরে কালীঘাটেই শুরু কালীঘাটে হয়েছিল। কালীঘাটে শুরু হয়েছিল। একদম একদম একদম, আমি যতদূর জানি একদম ওই তখনকার দিনে স্টেটসম্যান কাগজে বিজ্ঞাপন দিয়ে হ্যাঁ, ট্রায়াল হয়েছিল। ফুটবলও তাই। ও তাই, একই রকম? ফুটবলে এবং আচ্ছা ফুটবল আর ক্রিকেট গায়ে গায়ে। আচ্ছা, তো আমি ফুটবলে আর একই সঙ্গে ক্রিকেট খেলতাম, কিন্তু আমি ক্রিকেটে চান্স পেয়েছিলাম। ফুটবলটাকে এত বেশি ভালোবাসি, আমি ক্রিকেট এমনি তো খেলেছি। আপনি ওই ক্রিকেটের ট্রায়ালটা আপনি গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কি করতেন আপনি, ব্যাটিং বোলিং? আমি অলরাউন্ডার ছিলাম। আচ্ছা, সব খেলা খেলবেন, সবকিছু করবেন, মানে আপনার মানে কি জানতে পারি? ক্রিকেটে যখন আমরা খেলতাম, লোপা, কেয়া, হ্যাঁ, লোপাদি, গার্গি, শিরূপা দিকে, বোস, একদম। শর্মিলা, রুনা বোস, সন্ধ্যা ও চক্রবর্তী, আপনিও সেই সেখানে? অনিতা আপনার রয়। বয়স কত তখন? তখন ওই আমরা মোটামুটি প্রত্যেকেরই 10-12-এর মধ্যে, আচ্ছা, মানে ওই 15-র মধ্যে সবাই। 7-8-এ পড়েন? হয়তো তখন আমাদের মধ্যে শিরবাজি একটু সিনিয়র, আর দু আচ্ছা, চারজন একটু সিনিয়র ছিলেন। মানে পশ্চিমবাংলায় যে ফুটবল শুরু হলো অফিসিয়ালি, এবং ক্রিকেটটা ওখানে শুরু হয়েছিল। একই কর্মকর্তা চালিয়েছে। আচ্ছা, ওই নতুকলেই আর কি, একই কালীঘাটে। কুমকুম বড়ুয়া ছিলেন, আচ্ছা কুমকুম বোস আচ্ছা, ছিলেন, শেফালি বোস ছিলেন। প্রথম যখন আমরা লখনৌ খেলতে গেলাম, সবচেয়ে যেটা কথা বলতে চাইছিলাম যে সব খেলাধুলো থেকে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, এবার টিম বেছে নিয়েছে। সে আচ্ছা। হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, কোন খেলা ছিল না মেয়েদের ফুটবল এবং ক্রিকেট তৈরি করার সময়? এই প্রশ্নটা আমাকে করতেই হবে, খুব অপ্রিয় প্রশ্ন। এই যে এত খেলা, এত মহিলা, বিশ্বাস করুন এখন তো শান্তিদি খেলছে হয়তো অনেকে, কিন্তু আপনি বলছেন এটা কোন সময়ের কথা? 75। 75। আজকে 51 বছর হয়ে গেল। অবশ্যই। ঠিক আছে, তাহলে তো এটা একটা অন্য লেভেলে চলে যাওয়া উচিত ছিল। বরং উল্টো আমরা দেখছি প্রায়, মানে আমি আজকে ধরুন আমি ক্রীড়া সাংবাদিকতা করি, আমি যদি আমাকে মানে হ্যান্ডবল বলতে হয়, আমি একবারে বলতে পারবো না হ্যান্ডবলের কোথায় ক্লাব আছে। আমি বলতে পারবো না মেয়েদের হকি খেলা কোথায়, মেয়েদের হকি খেলা হয় হ্যাঁ, কোথায়, হয় অবশ্যই। লিগ হয়। হ্যাঁ, কলকাতা লিগ হয়, কলকাতার লিগ হয়। তার তো সবাই প্রচারই নেই সেরকম। সেইভাবে প্রচার নেই, কোনো খেলারই প্রচার নেই। ওই বললাম 2-4টে ফুটবল। এখন এই কন্যাশ্রী কাপ হওয়াতে কিছু না, মহিলা কন্যাশ্রী কাপের উপর আমি একটা এগেনস্ট আছি। কারণ হলো আমি মানে এটাই বলতে চাইছিলাম, কন্যাশ্রী কাপ হোক, তাতে কোনো হ্যাঁ হ্যাঁ, কোনো বাধা নেই, আমি অবশ্যই তাদের এনকারেজ করব। কিন্তু আইপি নিজস্ব শিল্ড কেন থাকবে না, নিজস্ব কাপ কেন থাকবে না? কন্যাশ্রী তাহলে দুটো দুটো খেলা হতো, দুটো কেন 10টা হতে পারে। আমাদের সময় আমরা অনেক অনেক টুর্নামেন্ট খেলতাম। ওটা তো লিগ হতো, ওই যে আমরা দেখতাম যে খেলছে আপনার ইনকাম ট্যাক্স। 94-এ আমরা প্রথম চ্যাম্পিয়ন হ্যাঁ, হয়েছি। সেটা কি আমরা ইনকাম ট্যাক্স প্রথম এর? চ্যাম্পিয়ন না, আমি 42 করে তখন আমরা কাগজে প্রথম পড়তাম, প্রথম চ্যাম্পিয়ন হয়েছি। সেই চ্যাম্পিয়ন ট্রফি মধ্যে দেয়নি এবং দল ওটাই, সেই ট্রফি হুম। এখনো হয়। না না না, আর আমার টিমে মানে বলতে গেলে আমি গর্ব করেই বলতে পারি, যারা খেলেছিলাম, আপনি ক্যাপ্টেন ছিলেন? আমি ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, 42 করে খেলেছিলাম। বেহালা ঐক্য, হ্যাঁ। আর তোমার ভেরোলিকা বলে, প্রতিদিন ভেরোনা ছিল, হ্যাঁ। তারপরে তো ইস্ট বেঙ্গল করেছে, মোহনবাগানটাকে ওই 42 যাই হোক যাই হোক, কিন্তু খেলাটা হতো। টুটু বোস তার সাহায্য করছে, আমরা সেটা ক্লাবে কোথায় গেল? আইএফএল কোনো টুর্নামেন্ট নেই। আমি আমি আইপিএল টুর্নামেন্ট কথা বলতে, আমার নিজস্ব একটা ক্যাম্প হয়েছে। আমি হ্যাঁ। নিজস্ব এই 10ই এপ্রিল আমার 10 বছর কমপ্লিট হবে আচ্ছা, ক্যাম্পে। এই 10 বছর কমপ্লিট হবে, তার মধ্যে অলরেডি আমরা 3 বছর ধরে অ্যাপ্লাই করছি আমাদের টিম করার জন্য আইপিএকে। আমার যা প্রায় 3 থেকে 18 বছরের মধ্যে ছেলে মেয়ে একসঙ্গে কোচিং ক্যাম্প। আচ্ছা, এটা কোথায়? ভারতবর্ষে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। আচ্ছা, ভারতবর্ষে কোথায় ছিল কিনা জানি না, এখন হয়তো হচ্ছে, হোক, সেটা চাই। কিন্তু আইপিএ কে অ্যাপ্লাই করেছি। আইপিএ কিন্তু এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন দেয় না, মাঠ apply দেখাও, করেছেন? এই দেখাও, ওই। কি অ্যাপ্লাই করেছে? আমরা টিম করতে চাই, আচ্ছা, মেয়েদের ফুটবল এবং ছেলেদের করতে চাই। আচ্ছা। আমাদের 5th ডিভিশন পর্যন্ত আমি 3টে টিম ও, করতে পারি, নার্সারি করতে পারি মেয়েদের। তখন ওরা আমাদের কাছে টাকা চাইছে, কত না 5 লাখ টাকা। না 5 টাকা জোগাড় করতে পারি না, 5 লক্ষ টাকা কোথায় পাবো? যদি দিত, আপনার দেখার রুলস অ্যান্ড রেগুলেশন যে 5 লক্ষ টাকা করে আমরা নিয়ম করেছেন, তখন অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক কথা বলেছে। আমি কোনো নীতির মধ্যে আসতে চাই না, কথা বাড়ালে অনেক কথা বাড়বে। কিন্তু কেন দেবে না?
ওখানে দেখাক যে ওরা যে নোট একটা মিটিং এ নিশ্চিত হয়েছে যে এই তবে পাবলিক হুম হুম, নোটিশে হ্যাঁ সেটাই। সেটা পর্যন্ত যার থেকে মানে যার কাছে যেমন ভাবে টাকা নিচ্ছে মাঠ দেখাতে বলতে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের এই তিনটে নিজস্ব মাঠ বলে আছে কিনা আমি জানি না, আর কাদের আছে আমি জানি না, তবুও ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তাদের একটা নিজস্ব মাঠ বলে আছে জানি, অবশ্যই থাকুক। বাকি যেসব টিমরা রয়েছে সেটাও তো আর্মি বোধহয়, সেটা আমরা ছোটবেলা থেকেই শিখেছি, আমরা তো আইপিএল মাঠে প্র্যাকটিস করতাম ছোটবেলা থেকে। তার মানে আপনার এই এটা একটা ক্লাব করতে চাইছেন যেটা এখনো অ্যাপ্রুভাল পাচ্ছেন না। না 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 তারপরও আমি আপনাকে দেখছি আপনি ওখানে শেখাচ্ছেন ক্যালকাটা না, জেনারেল এই একটা আমার জীবনে সবচেয়ে আনন্দ পেয়েছি আমি। সারা পৃথিবীতে কোনো সাংবাদিকরা মেয়েদের নিয়ে চিন্তা করেছে, এটা অভাবনীয়। এটা আমি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট যে করেছে, এবং তারা যে আমাকে বিচার করে ওই বাচ্চাদের আপনাকে বিচার করেছে, তার কারণ হচ্ছে আপনি ছাড়া দ্বিতীয় মানে আছেন হয়তো, কিন্তু শুরু তো আপনাকে দিয়েই করতে হবে। আপনাকে কিসের জন্য ছুটিয়ে, মানে আপনি বলছেন, মানে আপনি বলছেন আমরাও দেখছি যে সেই অর্থে খেলার সাংঘাতিক মেয়েদের ফুটবলের ফ্লারিশ করেনি। আমি এই প্রশ্নটা আসতাম যে আপনারা ক্রিকেটে দেখো আমার আমার হয় আমার টপ ফর্মে আমি 5 বছর খেলিনি ফুটবল। আমাকে প্রদ্যুৎ দত্ত মেয়েদের ফুটবলের টিমের কোচ করেছিল প্রথম যখন এইখানে একটা তর্ক বিতর্ক আছে, যেহেতু আমরা তো 95 থেকে খেলছি, 98 পরে তো ফিফা আন্ডারে যাওয়ার পরে ওরা সেটাকে নিয়ে প্রথম ধরছে। তার আগে আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, তাহলে আমাদের ভারতবর্ষের কোনো নীতি নেই। আচ্ছা, আইএফএ অল ইন্ডিয়া যে ফুটবল ফেডারেশন, আপনাদের কি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে অ্যাপ্রুভাল দেয় না? অবশ্যই না, দেয় না, কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারটা দেয়, তখন তো ডেকে নিয়ে গিয়ে সম্মান দেয়। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এটা আমার কাছে তো আমি কি বলবো, মানে এটা কোনো ভাষা। আপনি অর্জুন হচ্ছে, অর্জুনটা তো মানে কেন্দ্রীয় সরকারই দিচ্ছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং অ্যাজ ফুটবলারই দিচ্ছে, As a তাহলে footballer। কিসের জন্য দিচ্ছে? ভগবান জানে। তারপর আবার আমি ফুটবল আবার এলাম, আচ্ছা, আবার ফুটবল ওই জন্য 7 বছর খেলেননি? 92 খেলিনি। তারপরে তো আউদিবালির সঙ্গে আমার একটু 5 যাই হোক। টাকা আর 20 টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। 5টা আমরা প্রত্যেক দিন এখানে ওখানে প্রদর্শনী ম্যাচ খেলে বেড়াতাম। 20 টাকাটা কি? টাকা উপার্জন হতো, আমার জানা দরকার ছিল না কত পেতো, কিন্তু 5 টাকা করে আমাদের দিত। 5 টাকা আপনাদের হাত খরচা? হাত খরচা, মানে ডেইলি অ্যালাউন্স? না না না, ম্যাচ খেলতে গেলে। আচ্ছা, মানে যাতায়াত টিফিন আনতে 5 টাকা? 50টা মেয়ে এলে 25টা টিফিন আসতো। আমি কোনদিন টিফিন খেয়েছি কিনা আমি জানতাম না। ও বাচ্চারা খেতে পারবে না, তুই খা, আমি তো এক্ষুনি চলে যাবো। আচ্ছা, এই যে নিজেদের মানে এইভাবে আপনাদের খেলতে হতো তখন ফুটবল? হ্যাঁ, এটা তারপরে কি আবার বেঙ্গলের? বাংলার হয়ে তখন তোমার বাংলা, আবার বাংলা চ্যাম্পিয়ন হচ্ছিল না। আমার জন্য আমি কখনো বলবো না, অবশ্যই আবার সেই অনেক লেখালেখি, তোমাদের পেপার টেপার অনেক জায়গায় লেখালেখি হয়েছে। তারপরে আবার আমাকে অপু ঠাকুর, অসীম গাঙ্গুলি, ডক্টর অমৃতলাল চক্রবর্তী, এখনো আমার ক্যাম্পে উনি চিফ। আচ্ছা, এবং আমার প্রেসিডেন্ট ইন্টারলি হকি, ডক্টর অমৃতলাল চক্রবর্তী এখনো স্টিল না, উনার প্রায় 80-র উপরে বয়স হয়ে গেছেন, উনি আসেন এখন। আমাদের গতকাল পর্যন্ত 105টা বাচ্চা এসছে ছেলে মেয়ে আমার নিজস্ব ক্যাম্পে। আমার একটা জিনিস আর যখন আমি ফুটবলটা মাঝে ছেড়ে দিই, তারপর আবার আমাকে নিয়ে এলো, ফুটবল খেললাম, আবার চ্যাম্পিয়ন। আমরা 18 বার চ্যাম্পিয়ন হয়েছি, এবং সব টপি চ্যাম্পিয়ন হতো। ইন্ডিয়া বাংলা হয়ে 9 জন খেললাম, কি ছেলে কি মেয়ে। আমার বলুন, এত দুঃখ, এত বঞ্চনা, এত কিছুর পরও এখনো মেয়েদের কোচিং করিয়ে বেড়ান, মানে একদম আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার নিজের বিবেককে বললাম যে আমি ঘুমিয়ে পড়লাম, আমার দুটো বাচ্চা তো কিছু শিখবে না, আমার যেটুকু আছে সেটা তো দিতে হবে। আমি যদি না দিই, তাহলে আমার আমার যে পুরস্কার পাওয়া বা পেয়েছি, এটা তো কোনো মূল্য থাকবে না, মূল্যবোধ আমার। তাহলে আচ্ছা, সেইটা আপনাকে আবার ফিরিয়ে আনলো, মানে সেটা আপনাকে এটাই আপনাকে মোটিভেট করে যে মানে আমার যা শিক্ষা সেটা আমি অবশ্যই। এটাই আমি 2016-তে শুরু করেছিলাম। আর এই 10 বছর আপনাদের প্রত্যেকে কোচিং সেন্টার, প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখুন। আমরা 10 এপ্রিল করবো, যেহেতু এবার শুক্রবার পড়েছে, তবু আমরা সেই দিন পালন করব, কিন্তু শনিবার রোববার তার মানে বেসিক যেটা করা। তাহলে আমাদের দর্শকদের নিমন্ত্রণ করে দেওয়া যাবে? অবশ্যই 10 এপ্রিল আপনারা সকালে হোয়াইট বর্ডার গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করি। আমাদের সুযোগ নেই যে মাঠের মধ্যে গিয়ে একটা প্র্যাকটিস করবো, কিন্তু আমি সৌরভ পালকে বলেছি যে 10 এপ্রিল যদি একটু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা ভেতরটা দেওয়া যায়, বাচ্চারা খেলবে 2 ঘন্টার জন্য। কজন বাচ্চা ছেলে মেয়ে? প্রায় 100-এর উপরে বাচ্চা। আমার কথা বলুন, আপনি বলছেন আপনি কোচিং এ করাচ্ছেন, আচ্ছা এই যে ক্রিকেটের সাথে তুলনা হয় বারবার,
ক্রিকেট তো আইপিএল থেকে একটা ডাব্লিউপিএল মেয়েদের নিয়ে করলো, আইএসএল থেকে একটা মেয়েদের ফুটবল কি করা যেত না ফেডারেশনের দিক থেকে? করা তো হওয়া উচিত, উচিত না? করা তো উচিত, উচিত তো, কেন করা যায় না? কোথাও প্রচুর মেয়ে আছে, সে তো কোনায় কোনায় মেয়েরা খেলছে, সব খেলে ভালো খেলছে। অনেক ভালো, অনেক। আর আমাদের সময় আমরা এশিয়ার সেকেন্ড ছিলাম, তাও সেইভাবে এখন যেসব সুযোগ সুবিধা ছিলই না, ওই সুযোগ সুবিধা যদি আমরা পেতাম, আমরা ভারতবর্ষে 1 নম্বরে থাকতাম। আমরা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ যেবারে খেলেছি, আমরা জার্মানির সঙ্গে ড্র করেছিলাম, হ্যাঁ, আর হাইতির সঙ্গে 3-0 গোলে 3-1 গোলে জিতেছিলাম। হল্যান্ডের কাছে আমরা হেরে গিয়েছিলাম 4-0 গোলে না 5-0। একদম শেষ পর্যায়ে চলে গেছি যে একটা আইএসএল কি হওয়া উচিত না, মানে মেয়েদের একটা আইএসএল? শুধু কেন আইএসএল, অনেক টুর্নামেন্টে হওয়া আপনি উচিত, বলছেন বিশেষ মেয়েদের করে আইপিএল? আইপিএল, আইপিএল নিজস্ব টুর্নামেন্ট, যা হচ্ছে হোক, সেটা কোনো ভাঙার মেয়েদের লিগ দরকার হয় নেই। না তো? ওই হয় নমুনা করে সে খেলাটা, কি ছেলে কি মেয়ে কলকাতার বুকের উপরে চাপ রেখে খেলাগুলো নিয়ে চলে গেছে অন্য গ্রামে, গ্রামে হোক ডিস্ট্রিক্ট হোক, কোনো আমার আপত্তি নেই। কলকাতার বুকে ফুটবল হবে না, কি ছেলে কি মেয়ে, এটা আমি একদম ভাবতে পারছি না। যে এই তালতলার যেটা আমাদের ইডেনের উল্টো দিকে যে মোহনবাগানের বা ইস্ট বেঙ্গলের যে আলোচনা, মাওয়ানের যে আলোচনা নেই, বাচ্চাদের জানেই না যে কলকাতা মাঠে ফুটবল হতো কিনা, তাও তো কি ছেলে কি মেয়ে। ঠিকই। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তখন আমাদের প্রথম শুরু চলে সুইজারল্যান্ড টিম এসেছিল, তারপর ইংল্যান্ড এসেছিল, তারপর থাইল্যান্ড এসেছিল। আমরা কি খেলা খেলেছি যে ভাষায় বোঝাতে পারবো না। বাঙালি মেয়ে আছে মানে ইন্ডিয়া? প্রচুর প্রচুর আছে, প্রচুর আছে, প্রচুর। এই যে শেখাচ্ছেন, বলছেন আইপিএল একটা টুর্নামেন্ট করেন, আইএসএল তো অনেক পরের কথা। কি একজন কোচ হিসেবে, অভিভাবিকা হিসেবে, মানে আমি বলছি বাংলার খেলার অভিভাবিকা, বাংলার খেলার জগতে, এই যখন মেয়েগুলোকে সেখানে দেখি দূরে দূর থেকে আসে, সেই বেড়াচাপা থেকে আসছে সকালবেলা, ওদের কি স্বপ্ন দেখার, মানে সেই তো ওরা বড় হয়ে আর কোনো জায়গা পাবে না, সেইটা একটা আইএসএল জায়গা পাবে না বলাটা অন্যায়। আশা করেন, স্বপ্ন দেখেন? অবশ্যই আমরা আশাবাদী সবসময়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্পোর্টস নিয়ে চিন্তাধারা ভাবনা আছে, আর প্রতিটা স্টেটকে, কয়েকটা স্টেট তারা নিজস্ব, যার ফলে মণিপুরি থেকে না মানে যেভাবে ফুটবল খেলে চলছে আমাদের দমন করে দিয়ে, তাহলে আমাদের স্টেট কেন পাচ্ছে না? আমাদের এখন ছাগনে দিয়ে থাকতে হচ্ছে। সেটা কেন হচ্ছে? সেখানে স্পোর্টসম্যান যারা রয়েছে, যে মিনিস্টার থাক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের স্পোর্টসম্যানকে সেখানে ঢোকাতে হবে, এবং দেখে শুনে যে স্পোর্টসম্যানটা খেলোয়াড়দের ভালোবাসে কিনা, তাকে যেখানে হোক তাহলে গিয়ে ছেকে নিয়ে আসতে হবে। কোচিং সেন্টার, দেখো আমি একটা কথা বলি, আমি 97 আমি করছিলাম বাংলা টিমে, সেই চ্যাম্পিয়ন, তারপরে বাংলা চ্যাম্পিয়ন, আমার কিন্তু খুব যন্ত্রণা হয় বুকে, আমার খুব কষ্ট হয়, আমার ভালো লাগে না। কিন্তু এরা কাকে রাখবে কাকে রাখবে না এদের ব্যাপার, কিন্তু রাখা উচিত। আচ্ছা, আমি পারি না পারি তুমি দেখো আগে, টেকনিক্যাল মানুষ টেকনিক্যাল হোক যা হোক, আমি তো বুঝতে পারবো একটা প্লেয়ারকে। বলতে পারবেন যে কতটা প্লেয়ারটাকে নেওয়া উচিত না উচিত? হ্যাঁ, কতটা আমি যখন বেঙ্গল টিম করেছিলাম আমি বলেছিলাম যে আমাকে 1 মাস সময় দিতে হবে, প্লেয়ারদের খাওয়া দিতে হবে, প্লেয়ারদের ভাড়া দিতে হবে। যদি দেন এবং তার সঙ্গে আপনি 100টা প্লেয়ার ডাকুন, 12টা প্লেয়ার ডাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলেছিলাম, আমি শুনে এসেছিলাম যে আপনারা এইভাবে টিম করেন, কি করেন আমার জানার দরকার না। আমি বলবো, আমি যখন কোচ থাকবো, আমার কিন্তু 12টা প্লেয়ার, আপনাদের বাকি প্লেয়ার, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। এই বলার লোকও নেই, ভাবতে পারেন এই লোকগুলোকে রাখলে ঝগড়া লেগে যাবে। কষ্ট, কথা বলা কষ্ট, খুব খুব কঠিন। রাজনীতিতে আসার অফার পান? নিশ্চয়ই পান। আমার প্রয়োজনই পড়ে না, এত বছর অফার পাননি? এটা না, না, অফার পাইও না, আমি চাইও না। অফার পাননি? না, চাইও না, আমি তো ভাবছিলাম অফার প্রচুর। না, চাইও না। আমি বারবার রাজনীতিতে এলে তো একটু খেলার নীতি কাজ ভালো করতে নীতি, পারতেন। একটি জীবনের নুন ভাত খাও, ডাল ভাত খাও, বেঁচে থাকো, সবাইকে ভালোবাসো, শিশুদের ভালোবাসো, শিশুদের শেখাও তুমি কি করতে চাও আগামী দিন, ভালো ছেলে ভালো মেয়ে হও, এর থেকে বড় কিছু হওয়ার দরকার আর নেই। একটা আর বাংলা হিসেবে বলছি, যা তোমার জুটবে তাই তুমি পেট ভরে খাও, ডাল ভাত যা জুটবে, পেট খুব জুটবে। আমি কিন্তু সাধারণ ঘরে মেয়ে, আমি এই খেয়েই বড় হয়েছি। আমার 8টা ভাই বোন, 9টা ভাই বোন, তার মধ্যে আমি 8 নাম্বার। তারপরে আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন একটি দাদা মারা যায়। আচ্ছা, সেই কষ্ট তো মাও পেয়েছে, আমাকেও তো দিয়েছে। মা যখন খায়নি আমি তো খেতে পাইনি, কিন্তু আমি আমার বাড়িতে বড় হয়েছি, কিন্তু আমাকে আমার বাড়াতে যারা ছিল তারা আমাকে বড় করে তুলেছে। সেইটাই আপনাকে প্রেরণার মতো এখন এদের জন্য হ্যাঁ, করার জন্য। অবশ্যই কারণ অবশ্যই। আমরা জানি আর যেটা সত্যি কথা বলতে গেলে, আমি খুব স্ট্রেট কাট। আমি যদি কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে দেখলাম রাস্তায় গন্ডগোল করে, সেই মাঝখানে আমি ঢুকে যাই। হ্যাঁ, কোন একটি ছেলে একটি মেয়েকে ধাক্কা মারলো, মেয়েটি লজ্জায় হয়তো বেরিয়ে গেল, ছেলেটা গিয়ে কলারটা ধরে বললাম কেন ধাক্কাটা মারলে, হ্যাঁ, মেয়েটি বললো না না দাঁড়াও। এই বিচার বিচার করা, আমার তো ঝগড়া করা তো দরকার নেই। ছেলে মেয়েটি সাহস পেলো,
আগামী দিনে ও কাজটা এগিয়ে আসতে হবে। আমার কোনো নীতিতে প্রয়োজন নেই, ভালো খেলা হোক, মানুষের শরীর সুস্থ থাক, সবাই ভালো থাক, এটাই আমি চাই। হাসি খুশি আনন্দে থাক, অবশ্যই, এটাই। অবশ্যই। আর আরেকজন শান্তি মল্লিক বাংলার ইনফ্রাস্ট্রাকচার থেকে উঠে আসা সম্ভব? বাংলার কথা যদি বলো, খুব কঠিন হয়ে গেছে। গত 15 বছর বা 14 বছর বা 10 বছর বা 5 বছর বা 5 দিন বা 5 সেকেন্ড ক্রিকেটার কিন্তু অনেকখানি পিছিয়ে গেছি আমরা। এই পেছনের মূলে কারা আছে আমার বলার দরকার নেই। মেয়েদের ডাকো, কোচিং করো, প্রয়োজন পড়লে যদি আমার কিছু থেকে থাকে আমি দিতে রাজি আছি। এটুকুনি বলেই আমার মনে হয় এর থেকে কিছু বেশি কিছু চাওয়া ঠিক নয়। একদম। তো এই ছিলেন শান্তি মল্লিক, চাঁচাছোলা, স্পষ্টভাষী, একদম দামাল। তার যেরকম মাঠে অ্যাক্টিভিটি, খেলার সময় আমরা আমাদের এই প্রজন্ম একদম খুব ছোটবেলায় দেখেছি, অনেকে দেখেছেন, কিন্তু কোচিং জীবনে দেখেছি সারাক্ষণই ছুটে বেড়াচ্ছেন, কিন্তু সবকিছুর মধ্যেও স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি বলছেন যে হ্যাঁ, কিছুটা পিছিয়ে পড়েছি আমরা, কিন্তু সেই তিনি আবার মেয়েদের মাঠে নিয়ে এসে প্র্যাকটিস করাচ্ছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন। শান্তি মল্লিক স্বপ্ন দেখছেন, আমরাও স্বপ্ন দেখছি যে বাংলার ফুটবল, ভারতীয় ফুটবল, সার্বিকভাবে মেয়েদের ফুটবল আবার এগিয়ে যাবে এবং ওভারঅল খেলা একটা ভালো জায়গায় যাবে। শান্তিদির মতো আমরাও স্বপ্ন দেখি এবং আপনারাও দেখুন আমাদের দ্য কালচারাল ক্যাপিটালের এই যে ইউটিউব চ্যানেল, এখানে আপনাদের কমেন্ট করুন, লাইক, সাবস্ক্রাইব এসব করুন, কিন্তু কমেন্টটা করুন যে আপনাদের কেমন লাগছে আমাদের পডকাস্ট, শান্তিদির বক্তব্য আপনাদের কেমন লাগলো, বা ওভারঅল আপনাদের কেমন লাগছে, আপনারা কি সাজেশন চান। এবং শান্তিদি খুব পরিচিত নাম, অনেক নাম এমন হয় কিন্তু পরিচিত ততটা নন, কিন্তু তার গল্পও, কিন্তু তার জীবনের গল্পও কিন্তু অন্যের প্রেরণা হয়ে উঠতে পারে। আমাদের সেরকম গল্পও, আপনাদের কথাও আমাদের লিখে পাঠান, আমাদের কাছে কমেন্ট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। তো আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো আমি রূপক, দ্য কালচারাল ক্যাপিটালের পডকাস্ট থেকে শান্তি মল্লিকের সঙ্গে আড্ডার পর বিদায় নিচ্ছি। নমস্কার।